সারা মাথা দুলিয়ে বলল, আসলে বৌমনি জোর করে খাইয়ে দিয়েছে। ভালো করেছে। এখন শীতের মধ্যে কোথাও যেতে হবে না, শুয়ে পড়ো। তোমার কি ফুলে সমস্যা হচ্ছে? আমি কি সরিয়ে ফেলবো? সারা দ্রুত কণ্ঠে বলল। না না না, থাকুক না। ঠিক আছে, শুয়ে পড়ো। সারা বালিশে মাথা রাখতে গিয়ে খেয়াল করলো বিছানায় একটা মাত্র বালিশ। ব্যস্ত কণ্ঠে বলল, এই মা, আর বালিশ কোথায়? একটা বালিশ কেন? এখন আপনি ঘুমাবেন কোথায়? আবির্ভাবের সহজ উত্তর। তোমার বুকে। সারা লজ্জা পেল ভীষণ। এভাবে অসভ্যের মতন উত্তর দেওয়া এই লোকের কাছে নতুন নয়। আবির্ভাব একদম কাছাকাছি এসে বলল, দিবে না ঘুমাতে? সারা চিবুক নিচে নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, দিব। আবির্ভাব কানে যেন ভুল ছিল, লাফিয়ে উঠে সারার সামনে এসে বসে অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? সারা মাথা দুলিয়ে বলল। হুম। আবির্ভাব খুশিতে সারাকে জড়িয়ে ধরল, মুখে অজস্র চুমু এঁকে শুয়ে দিয়ে হাত রাখলো ছোচে। সারা লাল ঠোঁট জোড়া ভীষণ লোভ তার। আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরে নিজের অশান্ত ঠোঁট জোড়া দিয়ে নিমিষেই দখল করে নিল সারা ঠোঁট। সারা চোখের পাতা কাঁপছে। আবির্ভাবের পিছে দু হাত রেখে নিজের দিকে আরও টেনে নিল। আবির্ভাবের নেশাত্মক পুষ্টপুষ্ট একে একে চোখ, নাক সব জায়গায় ঠোঁট ছোঁয়ালো। প্রতিটি চুম্বনে ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে সারা। আবির্ভাব এবার হাত রাখলো শাড়ির আঁচলে, সেফটি পিন খুলে আঁচল সরিয়ে দিল খানিক নিচে। নিজের পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেললো কিছুটা দূরে। অশান্ত হস্ত বিচরণ। সারা উন্মুক্ত পেঁচে, নেই কোনো বাধা, নেই কোনো লাজ। ধীরে ধীরে হাত উঠেছে উপরে। অশান্ত উষ্ঠপুষ্ট আবারও ছোঁয়ালো গ্রীবাদেশে। চোখ বন্ধ করে প্রাণ পড়ে শ্বাস নিল সারহা। মুখে তুলল আবির্ভাবের নেশাত্মক চাহনি। মায়া ভরা কণ্ঠস্বরে ফিসফিসিয়ে বলল, জান, আই হ্যাভ লস্ট কন্ট্রোল। প্লিজ হোল্ড মি টুগেদার, কোঅপারেট উইথ মি। সারার জীর্ণশীর্ণ শরীর চাপা পড়ে আছে মসলি বডির নিচে। চোখ মুখে খেসে খামচে ধরেছে আবির্ভাবের চওড়া পেট। রাত যত গভীর হচ্ছে দুজনের প্রেম নিবেদন আরো গভীর হচ্ছে। আবির্ভাব থামলো এবার। উন্মুক্ত শরীরে জড়িয়ে নিল সারহাকে। মিশে গেল এক নতুন ভালোবাসার জগতে, যেখানে শুধুই একে অপরকে ভালোবাসে বাঁচা সম্ভব। জানালার পর্দা ভেদ করে দক্ষিণা হাওয়া এসে নিভিয়ে দিল রং বেরঙের ক্যান্ডেল। সারা ফুপিয়ে কাঁদছে, শক্ত করে জড়িয়ে ধরেছে আবির্ভাবকে। আবির্ভাব স্নেহে সারাকে আরো কাছে টেনে নিয়েছে। মৃদুস্বরে ফিসফিসিয়ে ডাকলো, সারা, এই বউ, খুব কষ্ট হচ্ছে কি? হুম। কাঁদছো কেন সুইটহার্ট? আনন্দে। আবির্ভাব ঠোঁট কামড়ে হাসলো খানিক, কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলল, আমার কিছু করার নাই সুইটহার্ট। তুমি আমাকে কন্ট্রোললেস করে ফেলেছো, বড্ড অপেক্ষা করিয়েছো আমাকে। এখন সামলাও তোমার অশান্ত জামাইটাকে। এমন কষ্ট এখন রোজ রোজ ভোগ করতে হবে তোমাকে, বাদ যাবে না একটা রাতও। সারা আবির্ভাবের বুকে আলতো কিল দিয়ে বলল, অসভ্য বরকথাকার, মুখে কিচ্ছু আটকায় না। আবির্ভাব এবার শব্দ করে হেসে ফেলল। সারার কপালে চুমু এঁকে দিয়ে টেনে তুলে বসালো। ব্যথায় চোখ মুখ খিচে নিল সারহা। মৃদু আর্তনাদ করলো খানিক। আবির্ভাব ব্যস্ত হাতে তুলে নিল মেঝেতে পড়ে থাকা সারার পোশাক, ফের পরিয়ে দিল সযত্নে। ভালোবাসার চাদরে মুড়িয়ে কাটিয়ে দিল অতি কাঙ্ক্ষিত রাত। পাখির কিচিরমিচির নীরবতা ভাঙছে ধীরে ধীরে। বাইরে পথচলাদের কোলাহল, দূরে আজানের ধ্বনি নতুন দিনের সূচনা জানিয়ে দিচ্ছে। জানালার পর্দা ভেদ করে সোনালি রোদ উকি দিচ্ছে রুমের ভেতরে। স্নিগ্ধ রোদের কিরণ পড়েছে সারহার মুখে। ঘন চোখে পাপড়িগুলো কাঁপছে অনবরত। গায়ের উপর ভারী কিছু অনুভব করতে পিটপিট করে চোখ খুলো সারহা। আবির্ভাব পরম শান্তিতে ঘুমোচ্ছে, পুরো শরীরে ভর সারার উপরে। কি মায়া, কি স্নিগ্ধ চেহারা। সারা তাকিয়ে থাকলো তার অর্ধাঙ্গের দিকে। আলতোভাবে হাত রাখলো হালকা দাড়ি বিশিষ্ট মুখে। মৃদু হেসে আলতো চুমু খেলো কপালে। চিবুক নিচে নামিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, শুনছেন? সকাল হয়েছে, উঠুন, আপনার অফিসে দেরি হয়ে যাবে। আবির্ভাব খানিক নড়ে উঠল, তবে ঘুম ভাঙলো না পুরোপুরি। ঘুমন্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, উফ, ডিস্টার্ব করো না তো বউ, আজ ছুটি, আজ কোনো অফিস নেই। সারা ফ্রি গুটালো, মনে করার ভঙ্গিতে বলল, আজ তো শুক্রবার নয়, না কোনো বিশেষ দিন, তাহলে কিসের ছুটি আজ? আবির্ভাব সারাকে আরেকটু চেপে ধরে ফিসফিসিয়ে বলল, আজ রোম্যান্স দিবস, আজ বউয়ের সাথে শুধু রোম্যান্স করার দিন। আজ আমি অফিসে যাব না। সারা হতাশ হলো। সেই বহু দিবসের
কথা শুনেছে, কিন্তু রোমান্স দিবস আছে সেটা আজই প্রথম শুনল। নির্লিপ্ত গলায় বলল, আপনার বাজে কথা বন্ধ করবেন? সরুন, আমাকে উঠতে দিন। আবির্ভাব আরো জোরে সোরে আঁকড়ে ধরলো সারহাকে। চোখ খুলে তাকালো সারহার পানে, দুষ্টু হেসে বলা, আগে রোম্যান্স তারপর ওঠা। চলো শুরু করা যাক। উফ, কত ঘন্টা রোম্যান্স করি না। একদম না, সরুন। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হাতির মতো শরীর নিয়ে সারা রাত গায়ের ওপর ভর করে ঘুমিয়েছেন। তুমি আমাকে হাতি বললে বউ? বললাম। এত সুদর্শন জামাইকে হাতি বলতে একটু কলিজায় কাঁপলো না তোমার? বিরক্ত হলো সারহা, হাতে কঞ্চে গাল ফুলিয়ে ফির বলল, সরুন না। সরে যাব। একটু আদর করি বউ। এখন না। তাহলে কখন? অন্য কোনো সময়। আবির্ভাব শুনল না সারার বারণ, ঠোঁট এগিয়ে নিয়ে গেল সারার গ্রীবাদেশে। অজস্র চমুতে ভরিয়ে দিল গ্রীবা কঞ্চন। সারার কথা থেমেছে, চোখ বন্ধ করে নিয়েছে মুহূর্তে। আবির্ভাব মাথা তুলে তাকালো সারার দিকে। অশান্ত উষ্টপুট এগোচ্ছে সারার কম্পিত অধৈর্য জোড়ায়। সারা খানিক ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির্ভাবকে। দ্রুত উঠে বসলো এবার। বিছানা লুটুপুটি খাওয়া ছন্নছাড়া স্যার আঁচল তুলে গায়ে পেঁচিয়ে নিল। শ্বাস পড়েছে অতি দ্রুত। প্রাণ ভরে শ্বাস নিয়ে তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাবের চোখে মুখে দুষ্টুমি। উঠে বসলো ঠিক সারহার পাশে। সারহার কাঁধে চিবুক নামে ফিসফিসিয়ে বলল, তুমি একদম ধরা দিতে চাও না বউ? এমন করলে বাবা হব কি করে শুনি? সারা লজ্জা আড়ষ্ট হলো। বিছানা ছেড়ে উঠে যেতে নিলে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আর্তনাদ করে উঠল মৃদ। আবির্ভাবের মুখভঙ্গিমা পাল্টালো মুহূর্তে। কণ্ঠস্বর ব্যস্ত। সারাকে দুই হাতে আঁকড়ে নিয়ে ভয়ার্থ কঞ্চে বলল, কি হলো বউ? উফ, পেইন। আবির্ভাব উঠে দাঁড়ালো এবার কিছুটা ঝুঁকে। সারাকে পাজা কোলে তুলে নিয়ে ছুটলো ওয়াশরুমের দিকে। দুজনেই একসাথে শাওয়ার নিয়ে বের হলেও কিছু সময় পর ভেজা চুলের পানি চপচপ করে ফ্লোরে পড়ছে। গায়ে অজস্র লাভ বাইট, চোখ জ্বলে যাচ্ছে কাটা জায়গাগুলো। আবির্ভাব মলম এনে বসলো সারার পাশে। কাটা জায়গায় আলগোছে মলম লাগিয়ে দিতে আলতো ভাবে হাত রাখলো সারার মুখে। মোলায়েম কণ্ঠে ডাকলো, সারা। হুম। আমাদের এই পথ চলা কতদূর জানি না আমি, তবে তোমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়ে দেওয়ার এক আকাশ সমান শখ আমার। আমাকে প্লিজ ছেড়ে যেও না কখনো। আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাব যে। সারা মৃদুস্বরে বলল, আপনাকে ছাড়া আমি অসহায়। আমার আমিটাকে আপনার কাছে সমর্পণ করেছি। আগলে রাখুন আমাকে, যত্নে ভালোবাসায় ভরিয়ে দিন। আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, আপনাকেও ছেড়ে যেতে দিব না। মনে রাখবেন, আপনি বন্দী এই আমার শাড়ির আঁচলে, আমার অস্তিত্বে, আমার নিঃশ্বাসে, আমার প্রতিটা রক্তকণিকায়। আবির্ভাব অনায়াসে সারাকে আগলে নিল বুকে। কপালে আলতো চুমু এঁকে দিয়ে সারার হাত টেনে নিয়ে নিজের বুকে রেখে বলল, এই যে এখানটাই বন্দি তুমি, চাইলেও ছেড়ে যেতে পারবে না। আবির্ভাব চৌধুরীর সকল ভালোবাসা আদর শুধু তার অর্ধাঙ্গিনীর জন্য। পরপর বইগুলো ছুঁড়ে মেঝেতে ফেললো অয়ন। চিমুচ্ছিল ছবি, বই ফেলার শব্দে ধরফুরি উঠল। দ্রুত খুলে গেল চোখের পাতা। ঠোঁট কাঁপছে অনবরত, ঠান্ডায় হাত পা বরফ হয়ে আসার উপক্রম। এত ঠান্ডায় কমফোর্টারের ভেতর থেকে মোটেই উঠতে মন সায় দিচ্ছিল না। অয়ন এক প্রকার জোর করে তুলে পড়াতে বসেছে। রাতে ঘুম হয় নাই ভালো, ভোর রাতে একটু ঘুমিয়েছিল, যার দরুন এখন পুরোপুরি ঘুমের রেশ কাটে নাই। অনেক চক্ষুতায় অনলের ন্যায় রাগে ফুসছে, চোখ পাকিয়ে তাকালো ছবির দিকে। গম্ভীর কঞ্চে বলল, এত সময় যে অঙ্কগুলো বোঝালাম, এগুলো করে দাও। ছবি কিছু বলার জন্য মুখ খুললে গেলেই অয়ন ধমক দিল জোরে সরে, একটা কথা শুনতে চাচ্ছি না আমি। 2 দিন পর এক্সাম তোমার, কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি অঙ্ক না বুঝে ঘুমিয়েছ, সেটা তোমার সমস্যা, আমার নয়। ফটাফট সমাধান করে এগুলো। ছবি করুণ দৃষ্টিতে তাকালো অনেক দিকে, মনে মনে আওড়ালো, নিজের বউকে কেউ এভাবে পড়ায়? একটু ভালোবেসে আদর করে পড়ালে কি হয় শুনি? পড়ানোর সময় কোনো বউ না, আমি শিক্ষক, তুমি ছাত্রী, এর বাইরে কোনো সম্পর্ক নেই আমাদের। সময় নষ্ট করো না, শুরু করো। ছবি কম্পিত পায়ে নিচে নেমে দাঁড়ালো, খাতা তুলে এনে বসলো আবার অয়নের পাশে। ভারত দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। নতুন চ্যাপ্টার অঙ্ক বুঝেছে অয়ন, এগুলো আগে কখনো করা হয় নাই। অয়ন যখন বুঝেছে তখন ঘুমিয়েছে। এর সমাধান করবি কিভাবে মাথা আউলিয়ে যাচ্ছে, তবে চেষ্টা ত্রুটি রাখলো না।
নিজে বানানো নিয়ম অনুসারে সমাধান করলো ম্যাথগুলো। সঠিক ভুল দেখার সময় নেই, উত্তর করতে পেরেছে এই অনেক। মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। দাঁত কেলিয়ে খাতা এগিয়ে দিল অয়নের কাছে। গর্বে বুক ভরে যাচ্ছে, বুকের পাচা ফুলে গর্ব করে বলল, দেখছেন, ছবিকে অত পড়াতে হয় না। ছবি অঙ্ক দেখে না, শোনে না, নিজেই অঙ্ক তৈরি করে। অয়নের চক্ষুতে পৌঁছে থেকে কঠিনতম হলো। এবার রাগে ফুসফুস করছে, ধমক দিয়ে বলল, এসব কি? এটা কোনো ম্যাথ না? সূত্র ঠিক মতো প্রয়োগ করেছো না আনসার মিলেছে? তোমার মতো গভর্নমেন্ট স্টুডেন্টকে আমি জাস্ট ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবো। ছবি ছোট ফুলিয়ে চোখ বন্ধ করে নিল। অয়ন আরও কিছু বকা দিতে উদ্যত হলে দরজায় মৃদু টোকা পড়ল। থামলে এবার অয়ন হতাশ কণ্ঠে বলল, কে? ভেতরে এসো, দরজা খোলা আছে। আবির্ভাব মৃদু পায়ে ঢুকলো রুমের দিকে। ধীরে ধীরে দাঁড়ালো ছবির পাশে। ছবি তখনও ঠোঁট ফুলিয়ে বসে আছে, চোখ বন্ধ। বোনের মুখের মুখভঙ্গি দেখে আবির্ভাবের হাস্যজল মুখখানায় মুহূর্তেই অন্ধকার নামলো। ব্যস্ত কণ্ঠে সুর হলো, কি হয়েছে বাবু সোনা? ছবি চট করে চোখ খুললো, ভাইয়ের দিকে তাকে ফুপিয়ে কেঁদে উঠলো। আবির্ভাব ব্যস্ত পায় ছবির পাশে গিয়ে বসলো, বোনকে বুকে আগলে নিয়ে আদরের স্বরে পড়ল, কি হয়েছে বলো না, ভাইয়ার তো টেনশন হচ্ছে। হাত উঠালো ছবি, তর্জনী আঙ্গুল দিয়ে অয়নকে দেখিয়ে বলল, বকা দিয়েছে, আমাকে বলেছে ছাদ থেকে ফেলে দিবে। আবির্ভাব চোখ পাকিয়ে তাকালো অয়নের দিকে, গম্ভীর গলায় বলল, তুই আমার বাবু সোনাকে ফেলে দিতে চেয়েছিস? অয়ন ভাবলেছেন ভাবে বলল, চেয়েছে, কারণ তোমার বোনের মতো গবেট আমি আর দুনিয়ায় দুইটা দেখিনি। একদম চুপ শালা, আমার বোনকে একদম গবেট বলবি না। অয়নের চক্ষুতে বড় বড় হলো নিমিষে, গাল ফুলিয়ে বলল, তুমি আমাকে শালা বললে ভাইয়া? বললাম, প্রয়োজনে আবার বলবো। আমার বোনকে ধমক দেওয়ার জন্য আরও কঠিন ভাষা ব্যবহার করব। আর তাছাড়া তুই তো আমার শালাই হোস। আমিও তোমাকে শালা বলবো কিন্তু ভাইয়া। কেন? তুই কেন শালা বলবি? কারণ তুমিও আমার শালা হও। আবির্ভাব গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকালো, ছোট্ট করে বলল, ফালতু কথা বাদ দিয়ে বল, আমার বোনকে ফেলে দেওয়ার হুমকি কেন দিয়েছিস? অয়ন আলগোছে এগিয়ে দিল খাতা, চোখের ইশারায় বলল, দেখো। আবির্ভাব দেখলো ম্যাথগুলো, চট করে খাতাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তো আবির্ভাব চৌধুরীর বোন ম্যাথে যে সূত্র প্রয়োগ করবে সেটাই সঠিক। আমার বোনকে একদম ধমকাবি না বলে দিলাম। আবির্ভাব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের স্বরে বলল, ফ্রেশ হয়ে আয় বাবু সোনা, নাস্তা করে কলেজে যেতে হবে। ছবি অয়নের দিকে তাকে মুখ ভেঙালো, ফের আবির্ভাবের দিকে তাকে মৃদু হেসে বলল, ঠিক আছে ভাইয়া। অয়নের হতাশা চোখে মুখে, বোনের মাথার তার ছেড়ে আগে জানতো, আজ তো আবার কি হচ্ছে এটা ভেবে ভাইয়ের মাথার তারগুলো ছেড়ে নাকি? গভীর মনোযোগ ভাঙলো আবির্ভাব, থমকে বলল, তোমাকে আলাদাভাবে বলতে হবে নাকি? অফিসে আজ প্রথম দিন তোমার, আমি কিন্তু লেট একদম বরদাস্ত করব না। দ্রুত রেডি হয়ে নিচে এসো। অয়নের মাথা থেকে বের হয়ে গিয়েছিল আজ তার অফিসের প্রথম দিন। দ্রুত পায়ে ছুটল ওয়াশরুমে। আহসান মঞ্জিলের ডাইনিং টেবিলে আজ সমাগম। নাস্তা করতে বসেছে সবাই একসাথে। শাহানারা সবার প্লেটে একে একে পরোটা তুলে দিল, তরকারি বেড়ে দিচ্ছে ছানা বেগম। তৎক্ষণাৎ বেল বেজে উঠল মেইন জোরে। সবার নজর তখন পড়লো সেদিকে। রেনারা সবে মাত্র রেডি হয়ে আসছিল। ডাইনিং টেবিলের দিকে মেইন ডোর বেল বাজানোর শব্দে কানে যেতেই সেদিকে ছুটলো, সবাইকে আশ্বস্ত করে বলল, তোমরা বসো, আমি দেখছি। দ্রুত হাতের দরজা খুলল, মুহূর্তেই হুড়মুড়িয়ে পড়লো মেঝেতে। শরীরের উপর পড়লো যেন কোনো বস্তা। ব্যথা চোখ মুখ খিচে নিল রেহান। স্বাস্থ্যসম্মত সানিয়া চোখ বন্ধ করে নিয়েছে। রেহান তাকালো সানিয়ার দিকে, চোখ মুখের বদন বদলানো নিমিষে সানিয়া পিটপিট করে চোখ খুলো। রেহানকে চোখে পড়তে হুড়মুড়ি উঠে দাঁড়ালো। গায়ের হলুদ কুর্তিটা ঠিক করে নিয়ে কোমরে হাত ঠেকালো, চোখ ফাঁকিয়ে পড়ল। এসব কেমন নিয়ম শুনি? নিয়মের ক্ষেত্রে এত বৈষম্য কেন? এই বাড়িতে অতিথি আসলে দোরগোড়ায় শুয়ে পড়ে স্বাগতম জানানো হয়, বুঝলাম। তাই বলে মেয়েদের ক্ষেত্রে একজন মেয়ে এসে শুয়ে পড়লেও তো পারতো। রেহান ফিউ গুটালো, বিরক্তি ভরা কঞ্চে বলল, হোয়াট ননসেন্স! হুট করে এত বড় শরীর নিয়ে এসে পড়লেন আমার গায়ের উপর, আবার বলছেন আমাদের বাড়ির নিয়মে বৈষম্য। ওই চুপ করতে একদম। এত বড় শরীর নিয়ে আপনার গায়ে এসে পড়েছি মানে কি? একদম আমার স্বাস্থ্য নিয়ে কথা বলবেন না। আমি কি করে জানবো আমাকে দেখে আপনি এভাবে শুয়ে পড়বেন এখানে? রেহান বেশ বিরক্তই হলো, ধমক দিয়ে বলল,
আবার বাজে কথা বলছেন। কি চাই এখানে? কে আপনি? সানিয়ার কণ্ঠস্বর শুনে ছবি এগিয়ে আসলো, মৃদু কণ্ঠে বলল, ভাইয়া, এটা আমার ফ্রেন্ড, আমি ওকে এখানে আসতে বলেছি, দুজন একসাথে কলেজে যাব এজন্য। রেহান থামলো এবার, বিনয়ী কণ্ঠে বলল, ওহ, আই এম রিয়েলি সরি। দাঁড়ালো না আর এক মুহূর্তেও সেখানে, ছুটলো টেবিলের দিকে। এমনিতে দেরি হয়ে গিয়েছে আজ অফিসে যেতে, এখানে সময় ওয়েস্ট করলে অফিসের গেট বন্ধই হয়ে যাবে। ছবি মৃদু হেসে এগুলো সানিয়ার দিকে হাত ধরে বলল, এসো একসাথে নাস্তা করি আজ। সানিয়া সৌজন্যবোধ বজায় রাখতেই বলল, না তুই খা, আমি খেয়ে এসেছি বাসা থেকে। ছবি শুনলো না সানিয়ার কথা, টেনে নিয়ে গেল টেবিলের পাশে। নাস্তা করার জন্য বেশ জোর করলো, বাধ্য হয়ে নাস্তা করতে রাজি হলো সানিয়া। বসলো ঠিক রেহানের পাশে। রেহান পরোটা ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে সবে মাত্র মুখে পড়লো, মুহূর্তেই ব্যথায় চোখ মুখ খিচায় বন্ধ করে নিল। মৃত্যু আর্তনাদ করে উঠল। সানিয়া পায়ের উপর চেয়ারকে বসে পড়ছে, পা যেন কেটে ছিঁড়ে যাচ্ছে, তাতে ধর চেপে বল। উঠুন বলছি। উপস্থিত সবার নজর পড়লো রেহানের দিকে। সাদেক আহসান চোখ পাকিয়ে তাকালো, ধমকে বলল, বাড়ির অতিথির সাথে এভাবে কথা বলছো কেন? তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে কথা বলার? রেহান এবার মৃদু আর্তনাদ করে উঠল। চমকালো সবাই। চায়না বেগম দ্রুত গিয়ে দাঁড়ালো রেহানের পাশে, ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে বেটা, এমন আর্তনাদ করলে কেন তুমি? সানিয়া ঘাড় নিচু করে তাকালো পায়ের দিকে, চমকে উঠলো এবার। দ্রুত উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলল, সরি, দেখি ব্যথা পেয়েছেন খুব? রেহান গম্ভীর কণ্ঠে উচ্চস্বরে ধমকালো, বলল, নিজের বডি স্ট্রাকচার দেখেছেন? তারপরেও জিজ্ঞেস করছেন ব্যথা পেয়েছে কিনা? ফালতু কোথাকার। চেয়ার ফেলে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসলো গিয়ে সোফায়, জুতা খুলে ছুঁড়ে ফেলে দূরে, পা থেতলে রক্ত পড়ছে চুয়ে চুয়ে। সানিয়ার চোখ ঝাপসা হয়ে উঠেছে। ওজন নিয়ে খোটা শোনা নিত্যদিনের রুটিন, এখন কিছু মনে হয় না। তবে রেহানের বলা কথাগুলো তীরের মতো বিঁধল বুকে, চোখ ভরে উঠেছে অশ্রুতে। নিচে গড়িয়ে পড় আগে মুছে নিল। সবার আড়ালে রেহানকে নিয়ে সবাই ব্যস্ত। অয়ন তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছে। ছবি এসে দাঁড়ালো সানিয়ার পাশে, ব্যথিত গলায় বলল, সরি, তুমি প্লিজ কিছু মনে করো না, ভাইয়ার মুড হয়তো ঠিক নেই, এই জন্য এভাবে বলে ফেলেছে। সানিয়া ক্ষীণ হাসলো, ব্যস্ত কণ্ঠে বলল, তোর কি মনে হয় তোর ওই কাবলা ভাইয়ের কথায় আমি দুঃখ হয়ে পাগল হয়ে যাচ্ছি? মোটেই না, আমার তো বেশ মজা লাগছে। কেমন উজবুক ভাবা যায়, এইটুকু ব্যথায় কেমন বাচ্চাদের মতো করছে। ছবি বুঝলো সানিয়ার চোখের ভাষা, ভেজা চোখ বলে দিচ্ছে রেহানের ব্যবহারে কতটাই না কষ্ট পেয়েছে সানিয়া। জিত হেসে বলল, তুমি আমার সাথে এসো। ঘড়িতে সন্ধ্যে 7:25। পাতলা ফিনফিনে শাড়ির আবরণ নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে অরুণিমা। দামি টাইলসের উপর হাই হিল পরে হাঁটতে গিয়ে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে। উন্মুক্ত ব্লাউজের ফাঁক দিয়ে ফর্সা পিঠখানা বোঝা যাচ্ছে খুব সহজে। অভিক কালো শার্টের উপর অ্যাশ কালার ব্লেজার খুলে হাতে নিল। অরুণিমার থেকে বেশ খানিক দূরে এগিয়ে গিয়েছে হেঁটে। থমকে দাঁড়ালো এবার, গম্ভীর গলায় বলল, হাঁটতে পারে না ঠিক মতো, দ্রুত হাঁটো। আর পার্টিতে গিয়ে কোনো রকম প্ল্যান্ডার করলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। অরুণিমা ঘাড় দুলিয়ে মৃদু স্বরে বলল, আচ্ছা। ফ্লোর জুড়ে নানা রঙের আলো, ডিজে গানের তালে তালে কাপল ডান্স করছে সবাই। অভিক দরজার কাছে এসে দাঁড়াতে ডান্স ছেড়ে দ্রুত পাশে এসে দাঁড়ালো রবিন। জাপটে জড়িয়ে ধরলো অভিককে, ব্যস্ত কণ্ঠে বলল, আরে বস, এত সময় লাগলো আসতে? ফের তাকালো অরুণিমার দিকে, পা থেকে মাথা অব্দি চোখ বুলে নিল, ঢোক গিলল বারংবার। অভিকের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলল, কে রে এটা, ভাবি নাকি? বাহ, সুন্দর আছে তো। তুই যে কেন ওই জরুর পিছনে পড়ে আছিস এত সুন্দর জিনিস রেখে? এটা আমার হলে তো জীবনেও অন্যদিকে তাকাতাম না। অভিক রবিনের পেটে গুঁতো দিয়ে বলল, বউ রেখে কতজনের টেস্ট করে বেরাস আর আমাকে জ্ঞান দিচ্ছিস? রবিন দাঁত কেলে হাসলো খানিক। অরুণিমার কোল ঘেঁষে দাঁড়িয়ে নোংরা দৃষ্টিতে চেয়ে থাকলো কিছু সময়, মৃদু হেসে বলল, আসুন ভাবি, ভিতরে আসুন। অরুণিমার মৃদু পায়ে ভেতরে ঢুকলো, কেমন অশ্লীল ভঙ্গিতে নাচছে সবাই। অভিক ভিতরে ঢুকতেই জাহ্নবী জাপটে জড়িয়ে ধরলো অভিকে। অর্ধমাতাল জাহ্নবী অভিকের শার্টের কলার চেপে ধরে নিঃশব্দ পৌঁছে বলল, মিস ইউ ওয়েব, চলো ভেতরে যাই, তোমার সাথে আলাদা সময় কাটাতে চাই। অরুণিমার নজর পড়লো দুজনের দিকে। স্বামীর সাথে অন্য মেয়েকে এভাবে ঘনিষ্ঠতা দেখে দম বন্ধ হয়ে আসছে অরুণিমার। চোখ ভিজে উঠল, চোখের পানি মুছতে ফ্লোরের দিকে তাকাতে দুজনকে চোখের আড়ালে হারালো। উঠে দ্রুত ছুটলো অভিকে খুঁজতে। ততক্ষণে বিদ্যুৎ বেগে সামনে এসে দাঁড়ালো রবিন। মৃদু হেসে বলল, ওদিকে কোথায় যাচ্ছেন ভাবি? পার্টি তো এদিকে,
আসুন মজা করি। অরুণিমার হাতে ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, গলা ভিজিয়ে নিন। অরুণিমা সরিয়ে দিল গ্লাস, মৃদু কঞ্চে বলল, আমি এসব খাই না। উনি কোথায় গেছে বলুন না। উফ ভাবি, এটা পার্টি, এখানে এসে এনজয় না করে হাজবেন্ডের কথা ভাবলে চলবে? আসুন, আমি আপনাকে সঙ্গ দিচ্ছি। রবিন হাত রাখল অরুণিমার পেঁচে, ছেলে নিয়ে গেল দেয়ালের সাথে কেঁচে থেসে বলল, এখানে এনজয় করার জায়গা বেবস, এসো এনজয় করি দুজন। তুমি আমাকে খুশি করে দিবে, বিনিময়ে আমি তোমাকে খুশি করব। অরুণিমার চোখে জোড়া লাল হয়ে উঠল রাগে, সারা শরীর জ্বলে যাচ্ছে, তীব্র ঘৃণা জন্ম নিল নিজের উপর। কেন আসতে গেল এখানে? স্বামী নামক অমানুষটা যেন তার খোঁজ নিবে না, এটা জানার পরেও এখানে আসাটা একদম উচিত হয় নাই। রবিন আরেকটু এগিয়ে আসতে সজোরে কয়েকটা থাপ্পড়ি বসিয়ে দিল অরুণিমা। রাগে হিসিস করছে রবিন। অরুণিমার চুলের মুঠি চেপে ধরে আশ্রয় ফেলে দিল সোফার উপর। অরুণিমার উপর ভর করে বসলো উঠে, দু হাত চেপে ধরে লোভার্ত ঠোঁট নামিয়ে নিচ্ছে ক্রমশ। অরুণিমা নিজেকে বাঁচাতে ছটফট করছে, শক্তির সাথে পেরে না উঠে ডুকরে কেঁদে উঠলো। ছেড়ে দেওয়ার জন্য হাত জোর করে অনুরোধ করলো, শুনল না রবিন। একটার নিচে নামিয়ে ফেললো অরুণিমার শাড়ির আঁচল, গলায় মুখ ডুবাতে অরুণিমা মেন পয়েন্টে সজোরে লাথি দিল। আকস্মিক এমন আঘাতের জন্য প্রস্তুত ছিল না রবিন, তাল সামলাতে না পারে ছিটকে পড়লো মেঝেতে। খানিক আগলা হতেই দৌড়ে রুম থেকে বেরলো অরুণিমা। ছন্ন ছাড়া ছবি উঠে বসলো এবার, মুখে ঠোঁটে বুকে সব জায়গায় লিপস্টিকের দাগ। বিছানার চাদর দিয়ে কোনো রকমে শরীর থেকে একদম কোল ঘেঁষে বসলো জাহ্নবী। অভিকের বুকে কেমন অস্থিরতা দলা পেকে যাচ্ছে। জাহ্নবী জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসলে অভিক বাধা দিয়ে উঠে দাঁড়ালো, মেঝে থেকে তুলে নিল পোশাক, পরিল দ্রুত। কোনো রকম বাক্য খরচ না করে বাইরে বেরিয়ে এলো। পার্টি স্পটে চোখ বুলিয়ে নিল বারংবার। পূর্ণিমা নেই এখানে, রবিনও নেই। হুশ আসলো অভিকের, ছুটলো বাইরের দিকে। রবিন রিসেপশনে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। অভিক দ্রুত এসে দাঁড়ালো রবিনের পাশে, গলার স্বর জোরে রেখেই বলল, অরুণিমা কোথায়? শালার মাগি পালিয়েছে। কি জিনিস আনছি দোস্ত, একটু টেস্টও করতে পারলাম না। রাগে হাত পা কাঁপছে অভিকের। পরপর কয়েকটা থাপ্পড় দিল রবিনের গালে, হুমকি দিয়ে বলল, একদম চোখ গিলে ফেলবো আমার বইয়ের দিকে নজর দিলে। শুয়োরের বাচ্চা, আমার বইয়ের কিছু হলে একদম খুন করে ফেলবো। অভিক থামলো না আর, সেখানে দ্রুত পায়ে নিচে নেমে আসলো। আশেপাশে রাস্তায় চোখ বুলিয়ে নিল কিছু সময়, তবে অরুণিমার দেখা নেই। মাথা কেমন আউলিয়ে যাচ্ছে অভিকের, পাগল পাগল লাগছে। মেইন রোডে এসে হতাশে বসে পড়লো ফুটপাতে, আর চোখে এদিক ওদিক তাকাতেই চোখ পড়লো ফুটপাতের কোনায়। রাস্তার উপর পড়ে আছে কেউ। অভিক দ্রুত পায়ে উঠে গিয়ে থামলো। সেখানে গিয়ে রাস্তার উপর ছন্নছাড়া হয়ে পড়ে আছে অরুণিমা। অভিকের কেমন দম বন্ধ হয়ে আসছে, হাঁটু গেড়ে বসলো রাস্তার উপর। অরুণিমার মুখে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকলো, অরু, এই অরু, তাকাও না, কি হয়েছে তোমার? কথা বলো প্লিজ। অভিকের কণ্ঠস্বর কম্পিত, সাড়া দিল না অরুণিমা। অভিক থপ করে রাস্তার উপর বসে পড়লো। অরুণিমার মাথা তুলে রাখলো নিজের কোলের উপর, ব্যস্ত কণ্ঠে ডাকলো বারংবার, তবে ব্যর্থ এবারও। সেন্স হারিয়েছে অরুণিমা। দিশেহারা অভিক কোনো কিছু না ভেবে পাজা কোলে তুলে নিল অরুণিমাকে। গাড়ি হোটেলের সামনে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। গাড়ির সামনে গিয়ে দরজা খুলে অরুণিমাকে শুইয়ে দিল ব্যাক সিটে, নিজে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট করলো এবার। মাথায় কিলবিল করছে আজ নানান স্মৃতি। আজ থেকে ঠিক 5 বছর আগে সদ্য ভার্সিটি লাইফ শেষ করে বাবার ব্যবসায় যোগ দেয় অভিক। গ্রামের ফার্ম হাউস দেখার জন্য যায় মোহনপুর গ্রামে। গ্রামের পরিবেশ কোনো কালেই পছন্দ ছিল না অভিকের। নাক উঁচু অভিক, কর্দমাক্ত মেঠো রাস্তা দেখে নাক ছিটকে নেয়। দামি গাড়ি থেকে নেমে রাগি চোখে চারিপাশে চোখ বুলিয়ে নেয় বারংবার। এই পথে গাড়ি চলবে না, হেঁটে যেতে হবে বাকি রাস্তা। 1-2 পা ফেলতে পায়ের গতি হারিয়ে ধপ্পাস করে পড়ে যায় কাদার মধ্যে। ব্যথা পায় না, তবে রাগে সারা শরীর জ্বলে যায়। একরাশ বিরক্তি নিয়ে উঠে যেতে নিলে পাশ থেকে খিলখিলে মিষ্টি হাসি ধ্বনি কানে ভেসে আসে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। অল্প বয়সী সুন্দরী রমণী হাসছে অভিককে দেখে। আচমকা অভিকের রাগী মুখখানে হাসি ফোটে। কাদায় লেপ্টে বসে চেয়ে থাকে সেদিকে কিছু সময়। হাসি থেমেছে রমণীর। হাঁপাতে হাঁপাতে বলল, কি গো, শহরের ছেলে ঠিক মতো হাঁটতেও পারো না? পড়েছ তো জোরেই, তার কোমর আছে নাকি গেছে? অভিক কথা হারিয়েছে নির্বাক চাহনি মেয়েটির দিকে। মেয়েটি
এবার এগিয়ে আসলো, সাজের হাত বাড়ালো অভিকের দিকে। অভিক নির্দ্বিধায় এগিয়ে দিল নিজের হাত। রমণীর সাহায্যে পার করলো বাকি রাস্তা। নিজেদের ফার্ম হাউসে প্রবেশের আগে কৌশলে জানতে চাইল মিষ্টির নাম। মিষ্টি কণ্ঠে চঞ্চল রমণী বলল, আমার নাম অরুণিমা তালুকদার। অভিক আরো কিছু জানার জন্য উদ্যত হলো। অরুণিমা আর এক পাও দাঁড়ালো না সেখানে, চঞ্চল পায়ে হেঁটে চলো নিজের মন মতন। অভিকের দৃষ্টি তখনও অরুণিমার দিকে। গ্রামে এসেছিল মাত্র 5 দিনের জন্য অভিক, তবে সেখানে অবস্থান দীর্ঘদিন হয়ে যায়। অরুণিমাকে দেখা তৃষ্ণায় জন্য চোখ দুটো ছটফট করে প্রতিনিয়ত। সময় করে উত্তর পাড়ার বাগানটায় যায় বিকেল হলেই সেখানে অরুণিমার চরণ মিলে। দিন যায় যত, অরুণিমার প্রতি অভিকের টান বেড়ে যায় তত। শহরের ফেরার একদিন আগে যায় সেই বাগানটায়। দিনটা ছিল শুক্রবার, তবে সেদিন আর কোলাহল নেই বাগানটায়, শুনশান নীরবতা। অভিকের বুকের মধ্যে কেমন অস্থিরতা কাজ করে। আশেপাশে অনেকের থেকে খোঁজ নিয়ে জানতে পারে বিয়ে আজ অরুণিমার। বাবা মা হারা অরুণিমার বিয়ের আয়োজন করেছে তার মামারা। দিশে হারা অভিক যেন কোনো কিছু না ভেবে ছুটে যায় মির্জা বাড়িতে। বিয়ে বাড়ি থমথমে পরিবেশের মধ্যে বয়স্ক একজন নারী ফুপিয়ে কেঁদে চলেছে। বধূ বেশে অরুণিমা থহয়ে বসে আছে। চঞ্চল অরুণিমা চোখের পানি সহ্য হয় না অভিকের। ব্যস্ত পায়ে এগিয়ে যায় অরুণিমার পাশে। শীতল পাটিতে লেপটে বসে আছে অরুণিমা। পরনে কম দামি বেনারসি শাড়ি, কাজল লেপটে ছড়িয়ে আছে চোখের চারিপাশে। অভিক থপ করে বসে পড়ল অরুণিমার পাশে। মুহূর্তেই সৈয়দ মির্জার গর্জন শুরু হলো। সৈয়দ মির্জা অরুণিমার বড় মামা হুঙ্কার ছেড়ে বললেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই অপয়া মেয়েকে। জন্মের পর 1 বছর ঘুরতে না ঘুরতেই বাবা মাকে খেয়েছে, এখন বিয়ে ঠিক হতে না হতেই নিজের হবু স্বামীকে খেলো। আমি এই মেয়ের মুখও দেখতে চাই না। অরুণিমা মেজ মামি বাহু ধরে টেনে তুলল অরুণিমাকে, দাঁতে দাঁত চেপে। বেশ কিছু কড়া কথা শুনিয়ে দিয়ে ক্ষান্ত হলো না। হাত দিয়ে চেপে ধরল চুলের গোছা। পরপর কয়েকটা থাপ্পড় দিল গালে। ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিতে নিলেই তৎক্ষণাৎ বুকে আগলে নিল অভিক। ঢাল হয়ে দাঁড়ালো অরুণিমার পাশে, বেশ তেজ নিয়ে পড়ল। আর একটা আঘাত করলে খুব খারাপ হয়ে যাবে বলছি। জন্ম মৃত্যু কারো হাতে থাকে না, কেউ মারা গেলে তার দায় কোনো মানুষের হয় না। সৈয়দ মির্জা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো অভিককে, রাগী কণ্ঠে বলল, কে তুমি? আমাদের জ্ঞান দিচ্ছ যে খুব। এমন অপয়া মেয়েকে বাড়ির রাখার মতো ভুল আমরা আর করব না। এত কিছু জানার পর কে বিয়ে করবে এই মেয়েকে? আপদ সারা জীবন ঘাড়ে পুষে রাখবো নাকি আমরা? দেরি করলো না অভিক, তৎক্ষণাৎ ব্যস্ত গলায় বলল, আমি বিয়ে করব অরুণিমাকে। বিয়ে দেবেন আমার সাথে? বিয়ে বাড়ির উপস্থিত সবাই চমকালো। অনেকে অভিকের পরিচয় জানে। শহরে এত নামি দামি পরিবারের ছেলে কিনা এমন মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, অবাক হলেও বচে। অরুণিমা তাকিয়ে থাকলো অভিকের পানে আচমকাই। হাত ধরলো অভিকের, খানিক শক্তি খাটিয়ে টেনে নিয়ে গেল কিছুটা দূরে। কাপা কাপা স্বরে বলল, দয়া করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, চলে যান এখান থেকে। মামারা ঠিকই বলেছে, আমি অপয়া, আমার জীবনে ভালো কিচ্ছু নেই। অভিক অরুণিমার গালে আলতো হাঁস রেখে বলল, তোমাকে না পেরে আমি যে দহনে পড়বো, ক্ষণে ক্ষণে মরবো, তার থেকে একবারই মরে যাওয়া ভালো। অভিক শুনল না অরুণিমার কথা। সর্বক্ষে সৈয়দ মির্জার দিকে তাকিয়ে বললাম, বিয়ে করবো আপনার ভাগ্নিকে, প্লিজ রাজি হয়ে যান। সৈয়দ মির্জার মুখে ফুটলো হাসে। গ্রামবাসীর কানাঘুষা জানতে পেরেছে অভিকের পরিচয়। এক মুহূর্ত না ভেবে বিয়েতে রাজি হলো। 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হলো। বিয়ের পর একদিন গ্রামে থেকে পরের দিন নববধূকে নিয়ে বাড়ি ফিরে অভিক। বাড়ির সকল মানুষের ঘোর আপত্তিকে রুখে দাঁড়ায় অভিক। আগলে রাখে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে। যদিও প্রথম থেকে শাহনারার ভালোবাসা পায় অরুণিমা, মাহারা অরুণিমা মায়ের ভালোবাসা পায় শাহনারার কাছে। শ্বশুর দিকে অভিককে অরুণিমার প্রতি ভালোবাসা আদর যত্নে কমতি ছিল না, তবে বদলালো অভিক। যেদিন থেকে পার্টির নেশায় আসক্ত হলো, ভয়ঙ্কর পরিবর্তন দেখা দিল অভিকের মধ্যে। গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক অত্যাচার, কোনো কিছু বাজ রাখে না। পুরনো স্মৃতি বড্ড পীড়া দিচ্ছে আজ অভিককে। গাড়ি চালানো দায়, চোখ ভিজে উঠেছে। ঝাপসা চোখ হাত দিয়ে মুছে নিল। বাসায় পৌঁছে পার্কিং লটে গাড়ি পার্ক করে অরুণিমাকে পাজা কোলে তুলে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। এমন দৃশ্য চোখে পড়তে সানারা ছুটে আসলো অভিকের পাশে, অস্থির কণ্ঠে বলল, এই কি হয়েছে ওর? কথা বলছে না কেন আমার বৌমা? কি করেছিস তুই ওকে? অভিকের শান্ত স্বর ধীর কণ্ঠে বলল, সেন্স হারিয়েছে মা, আমার রুমে এসো একটু। দীর্ঘ সময়
চোখে মুখে পানির ছিটি দিয়ে জ্ঞান ফিরালো অরুণিমার। তবে অভিকের উপস্থিতি তার কাছে অসহ্যকর। নিজেকে বেশ গুটিয়ে নিয়েছে অভিকের থেকে। শান্ত আবহাওয়া মুগ্ধ নয়ন, শান্ত আবহাওয়া মুগ্ধ নয়। সারা তাকিয়ে আছে তার অর্ধাঙ্গের দিকে। আবির্ভাব যত্ন সহিত সারার শাড়ির কুচি ধরে দিচ্ছে। শাড়ি পরায় অসরম্ভা সারা। আবির্ভাব দীর্ঘ সময় ইউটিউব ঘেটে শাড়ি পরার টিউটর দেখেছে। পুরোপুরি শিখতে বেশ সময় লেগে গেছে, তবে একদম পারফেক্টভাবে শিখতে পেরেছে। সারার শাড়ি পরা দেখে কেউ বলতে পারবে না এটা কাঁচা হাতের শাড়ি পরানো। কুচি ধরে উঠে দাঁড়ালো আবির্ভাব। সারার হাত থেকে কুচি গোছা হাতে নিয়ে গুজে দিল সযত্নে। আঁচল ঠিক করে দিয়ে চেয়ে থাকলো কিছু সময়, ফিসফিসিয়ে বলল,